ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি। তো আজকে আমরা এলাম ম্যাথমেটিক্সের ক্লাস 9 এর কোর্সে দেখি 1 এর যে প্রবলেমস গুলো আছে সেগুলো আমরা সলিউশন করবার জন্য। প্রথমেই যে আমাদের কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে। যে কোনো একটা সংখ্যা যদি তাকে p বাই q আকারে প্রকাশ করা যেতে পারে এবং যেখানে q নট ইকুয়াল টু 0 হবে। কিউটা কখনোই 0 হবে না, কারণ গণিতের ভাষায় 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, কারণ 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড হয়ে যায়। তাই এখানে q বা হরটা কোনোমতেই 0 হবে না, সেই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমরা যদি লিখি, যেমন 3/5, 1/2 এরকম, এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যদি আমরা শুধু 5 লিখি তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো সংখ্যার নিচে হর হিসাবে 1 থাকে, তাহলে 5/1 কিন্তু একটা মূলদ সংখ্যা। তো অবশ্যই আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তবে আমি অবশ্যই বলতে পারি যে আমরা যেভাবে এইখানে ম্যাথসের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব, আশা করি ভিডিওটা দেখার পর এই চ্যাপ্টারের উপর অন্তত কনফিউশন থাকবে না বলেই আমার মনে হয়। এবারে যদি কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই কনফিউশন ক্লিয়ার করার জন্য। যাই হোক, আসছি পরের কোশ্চেনে। নাম্বার 2, এখানে কোশ্চেন আছে 0 কি একটা মূলদ সংখ্যা? ইয়েস, আমরা যদি বলি 0 কি একটা মূলদ সংখ্যা, অবশ্যই 0 একটা মূলদ সংখ্যা হবে। কারণ আমরা যদি 0 নিচে কোনো একটা সংখ্যা বসাই, ধরলাম 2, তাহলে 0/2 এটাকে আমরা p/q আকারে লিখতে পারলাম। আর যেখানে আমাদের শর্ত ছিল যে হরটা 0 হবে না, কিন্তু উপরে লবটা 0 হতেই পারে, তাহলে 0/2 = 0, অর্থাৎ 0 কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারলাম, যেখানে q নট ইকুয়াল টু 0, অর্থাৎ হরটা 0 নয়। তাহলে সুতরাং 0 একটা মূলদ সংখ্যা। আশা করি এই বিষয়টা আর কোনো কনফিউশন নেই, কি ফ্রেন্ডস? তাই তো। আসছি আমরা নেক্সট কোশ্চেনে। এবার বলছে এখানে কয়েকটা নাম্বারস দেওয়া আছে, সেই নাম্বারসগুলোকে আমাদের সংখ্যা রেখায় বসাতে বলেছে। তো আমরা এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাকে সংখ্যা রেখা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো প্রথম যে নাম্বারটা দেওয়া আছে সেটা আছে 7। এই সংখ্যাটাকে কি করতে হবে? উই হ্যাভ টু পুট দ্য নাম্বার অন নাম্বার লাইন, অর্থাৎ এটাকে সংখ্যা রেখার উপরে বসাতে হবে। তো এখানে আছে 7, অবশ্যই এইটা হচ্ছে +7, কারণ আমরা জানি কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে সেটাকে প্লাস ধরতে হয়, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে 7টা অবশ্যই +7, এটাকে আমরা সংখ্যা রেখায় কিভাবে বসাবো। আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পরে এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না বলেই আমার মনে হয়। তো ঠিক আছে, দেখুন এখানে প্রথমে আমরা নাম্বার লাইনটা তৈরি করে নেব, অর্থাৎ সংখ্যা রেখাটাকে তৈরি করে নেব। সংখ্যা রেখার নিয়ম হচ্ছে 0 থেকে যদি আমরা বাঁ দিকে যাই সেটা মাইনাস হবে, 0 থেকে যদি ডান দিকে যাই তাহলে প্লাস হবে। তো এখানে যেহেতু আমরা প্লাসের দিকে 7 পর্যন্ত আছে, তো আমরা যদি এখানে 0 ধরি তাহলে এরপর থেকে 1 2 3 4 5 6 7, আমরা একটা বার বেশি দেখালাম 8, আর এইদিকে -1 +1 +2 +3 +4 +5 +6 +7 and +8। তাই যেহেতু 0 থেকে ডান দিকটায় গেলে হচ্ছে প্লাস সাইন হবে, আর 0 থেকে বাঁ দিকটা এলে হবে মাইনাস সাইন। তো আমরা যেহেতু এখানে সংখ্যাটা প্লাস আছে, তো আমরা জাস্ট একটা সংখ্যা দেখিয়েছি মাইনাসের দিকে, সেটা হচ্ছে -1, আর প্লাসের দিকে আমরা মুভ করেছি। যেহেতু 7 দেখাতে বলেছে আমরা একটা ঘর বেশি নিচ্ছি, এক্ষেত্রে একটা দুটো ঘর বেশি দেখিয়ে দিলেই হবে। তো এবার 7 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 7। তো এই যে এটা আছে, এই সংখ্যাটাকে, এই লাইনটাকে একটু উঁচু করে আমরা এখানে p লিখে দেব, এবং আমরা এখানে লিখে দেব যে সংখ্যা রেখার ওপর p বিন্দুতে 7 সংখ্যাটিকে স্থাপন করা হলো। কি আমি আরেকবার রিপিট করছি, সংখ্যা রেখার উপর p বিন্দুতে 7 সংখ্যাটিকে স্থাপন করা হলো। সংখ্যা রেখা, তো এটা লিখতে গেলে অনেকটাই বড় হবে, তো আমি লিখে দিচ্ছি সংখ্যা রেখার উপর p বিন্দুতে 7 সংখ্যাটি স্থাপন করা হলো। এই হলো আমাদের 1 2 3 পর্যন্ত যে কোশ্চেনস গুলো ছিল। আচ্ছা, এরপর আছে -4। তো -4 কি আমরা 0 থেকে এইদিকে -4 পর্যন্ত দেখাতে পারবো?
আচ্ছা, এরপর এখানে একটা ফ্র্যাকশন নাম্বার আছে, সেটা হচ্ছে যদি কোনো ভগ্নাংশ সংখ্যা হয় তাকে আমরা সংখ্যা রেখায় কিভাবে বসাবো। কি বললাম, যদি কোনো নাম্বার ফ্র্যাকশন হয় অর্থাৎ ভগ্নাংশ হয় তাকে আমরা সংখ্যা রেখায় কিভাবে বসাবো। যেমন এখানে একটা সংখ্যা আছে 3/5, 2 এর দাগের 3 এর কোশ্চেনটা আছে 3/5। তো এই 3/5 কে আমরা সংখ্যা রেখায় কিভাবে বসাবো। আমরা অবভিয়াসলি বুঝতে পারছি 3/5 একটা ভগ্নাংশ সংখ্যা এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এবং এটা প্রকৃত ভগ্নাংশ কেন বলছি, এটা এই কথাটা কেন আসছে এখানে, কারণ প্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের থেকে ছোট হয়। এবার কোয়েশ্চেন যদি আসে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ একটা ভগ্নাংশের দুটো পার্ট থাকে লব এবং হর। এখানে যেহেতু লবটা ছোট হরটা বড়, তাই এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের ভ্যালু সবসময় কি হয়, একের থেকে ছোট হয়। তাহলে এর ভ্যালুটা নিশ্চয়ই একের থেকে ছোট। আর এখানে যেহেতু কোনো চিহ্ন নেই, তার মানে এটা অবভিয়াসলি এখানে কি সাইন আছে, প্লাস সাইন আছে। তাহলে এইটা বলে দিচ্ছে যে এটা 0 থেকে ডান দিকে হবে, 0 ডান দিকে হবে, কারণ এখানে প্লাস সাইন আছে। এবার এর ভ্যালুটা যেহেতু একের কম, তাহলে এবং 0 ডান দিকে, এইটা বুঝিয়ে দিচ্ছে যে এর ভ্যালুটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা জায়গায় হবে। 0 কিন্তু বাঁ দিকে হবে না, তাহলে তো মাইনাস সাইন হতো। যেহেতু প্লাস সাইন, তাহলে 0 ডান দিকে হবে কিন্তু 1 এর বাঁ দিকে, অর্থাৎ 0 থেকে 1 এই গ্যাপটার কোনো একটা জায়গায় হবে এই সংখ্যাটা। সেটা কোথায় হবে আমরা এবার বোঝার চেষ্টা করব। তাহলে আমরা এখানে 0 লিখলাম, আমরা মাইনাসের দিকটা এখানে দেখাচ্ছি না, আর এই দিকে ধরলাম 1, এটা +1, আর একটা এই দিকে একটা এক্সট্রা দেখিয়ে রাখলাম +2। এবার আমরা তো বুঝেই গেছি যে এই গ্যাপের মধ্যে এই 3/5 নাম্বারটা কোথাও আছে। তো এইখানে কোথায় বসবে সেইটা এবার আমরা কিভাবে বুঝবো। তো যেহেতু এখানে হর আছে 5, তাহলে এই 0 থেকে 1 এর এই গ্যাপটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে হবে। এবার এই 5টা ভাগে ভাগ করতে গেলে এইখানে 4 বার দাগ টানবো, 1 2 3 4। মোটামুটি এখানে একটু খেয়াল রাখতে হবে সেগমেন্টগুলো যেন ইকুয়াল ইকুয়াল হয়, অর্থাৎ এই সেগমেন্টগুলো যেন সমান সমান হয়। তাহলে দেখুন 4টে যখন আমরা লাইন টানলাম, এটা কিন্তু 1 2 3 4 5, 5টা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এই জায়গাটা হচ্ছে 1/5, এইটা হচ্ছে 2/5, এটা হচ্ছে 3/5, এটা হচ্ছে 4/5, এবং এইটা 1 হয়ে গেল। যদি আমরা 5/5 এটাকে ধরি, তার মানে কি হবে, 5/5 মানে 1 হয়ে গেল। তাহলে সেটা লেখার দরকার নেই। তাহলে আমাদের দেখাতে বলেছিল 3/5, এখানে আমরা নাম্বার লাইনের উপর পেয়ে গেছি 3/5। তো এইটাকে আমরা তুলে দেব, দিয়ে এখানে p লিখে গোল করে দিতে পারি। দিয়ে কি লিখবো, সংখ্যা রেখার উপর p বিন্দুতে 3/5 সংখ্যাটিকে স্থাপন করা হলো। এই সংখ্যা রেখায় বসানোর ক্ষেত্রে এখানে দুটো কোয়েশ্চেন আছে। এই 3 এর দাগের শেষের দিকে একটা আছে 11/5, 11/5। তো 11/5টা আমরা কিভাবে দেখাবো, সেটা হচ্ছে একটা সংখ্যা আছে 11/5, এইটাকে আমরা সংখ্যা রেখা কিভাবে দেখাবো। তো সংখ্যা রেখা এইটাকে 11/5কে যদি এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এর হরটা বড়। অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু এর ভ্যালুটা অবশ্যই একের থেকে বেশি। তো এবার দেখি এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এটা কত হবে, 2 পূর্ণ 1/5, 5 2 10 আর 1 11 5। তো এই 2 পূর্ণ 1/5 মানে এটা কিন্তু অবশ্যই আমরা যদি একটু ভেঙে নিই, তাহলে এটা বুঝতে পারছি 2 + 1/5, তার মানে এটা কিন্তু 2 কে ক্রস করে যাবে। এই যে সংখ্যাটা, এর মানটা আমরা বুঝতে পারছি 2 এর থেকে একটু বেশি কিন্তু 3 এর থেকে কম। অর্থাৎ এইখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে এই সংখ্যাটা 2 আর 3 এর মাঝখানে আছে। কোথায় আছে, 2 আর 3 এর মাঝখানে। কিন্তু এক্স্যাক্টলি এর পজিশনটা কোথায় সেটা আমরা সংখ্যা রেখায় এবার দেখাবো। আমরা প্রথমে অ্যাজ ইউজুয়াল আবার সংখ্যা রেখাটা তৈরি করে নিচ্ছি। এবার যেহেতু এটা কি কোনো সাইন নেই, মানে এটা প্লাস নাম্বার, অর্থাৎ 0 থেকে এটা ডান দিকে থাকবে। তাহলে 1 2 3 4, আমরা তো বুঝেই গেছি যে 2 থেকে 3 এর মাঝখানে থাকবে।
তাহলে এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4। ওইদিকে আর যাওয়ার দরকার নেই, তাহলে 2 থেকে যে 3 এর মাঝখানে এবার কোন জায়গায় থাকবে, তো আমরা দেখতে পাচ্ছি 2 পর্যন্ত এসে গেলাম, তাহলে 2 আমরা পেয়ে গেছি এখানে 2, এরপরে হচ্ছে 1/5। তাহলে 1/5 পেতে গেলে এই যে গ্যাপটা, তাহলে এটাকে 5 ভাগে ভাগ করব। 5 ভাগে ভাগ করলে আমরা কটা দাগ টানবো, যত ভাগে ভাগ করব তার থেকে একটা কম। 4টে দাগ টানলাম, দেখছি এখানে 1 2 3 4 5, 5টা কিন্তু ডিভিশন হয়ে গেছে। এইবার তাহলে এইটা হচ্ছে 1 এর 5, এইটা হচ্ছে 2 এর 5, এটা হচ্ছে 3 এর 5, আর এটা হচ্ছে 4 এর 5। তাহলে অবভিয়াসলি 2 পূর্ণ 1 এর 5 হচ্ছে এই জায়গাটা। তাহলে আমরা এখানে কি লিখে দেব, যে সংখ্যা রেখার পি বিন্দুতে 2 পূর্ণ 1 এর 5 বা 11 এর 5 সংখ্যাটিকে দেখানো হলো। তো এরপর এই যে লাস্ট কোশ্চেনটা আছে, সেটা আছে -13/4 আছে, সেটা আছে -13/4। তো অবভিয়াসলি আমরা নিশ্চয়ই এটা আমরা পারবো। মাইনাস মানে এটা আমরা বুঝতেই পারছি 0 থেকে বাঁ দিকে হবে, এবং এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে, -3/3 পূর্ণ 1 এর 4। তাহলে আমরা বুঝতে পারছি এটা -3 মানে 0 থেকে বাঁ দিকে যাবে। তো তারপর এটা কিভাবে পুট করতে হবে নাম্বার লাইনে, অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন। যদি কোনো রকম প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তো আমরা সেই ভিডিওতে অবশ্যই এটাকে এই কনফিউশনটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা 9-এ পড়ছো তোমরা, যদি এইটা মাইনাস দিয়ে নাম্বার লাইনে বসানোর ক্ষেত্রে কোনো প্রবলেম আসে, তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা অবশ্যই সেই কনফিউশনটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। নিচের প্রতিটি ক্ষেত্রে মানে দুটো সংখ্যার মধ্যে একটি করে মূলদ সংখ্যা লিখি। আচ্ছা, তাহলে এইখানে আমাদের দুটো সংখ্যা দেওয়া আছে 4 এবং 5, এদের মাঝখানে একটা মূলদ সংখ্যা আমাকে লিখতে হবে। তো সেটা কিভাবে লিখবো, যখন দুজনের মাঝখানে একটা মূলদ সংখ্যা বার করতে বলবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা গড় মানে মেথডে যাব, এভারেজ মেথড, অর্থাৎ দুজনের গড় বার করে দিলেই তাহলে আমরা জানবো দুজনের ঠিক এক্স্যাক্টলি মিডলে সেই সংখ্যাটা হবে। তাহলে দুজনের গড় বার করতে গেলে কিভাবে আমরা জানি, ভেরি সিম্পল, এটা হচ্ছে 4 + 5/2 মানে 9/2। এবার এটা যদি পূর্ণ মানে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিই তাহলে হবে 4 পূর্ণ 1 এর 2। তার মানে 4 এবং 5 এর মাঝখানে একটা মূলদ সংখ্যা, অর্থাৎ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝখানে যদি একটা মূলদ সংখ্যা বার করতে বলা হয়, তাহলে আমরা অবশ্যই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। মানে যেটা সোজা কথায় ওই সংখ্যা দুটোর গড় বার করে দিলে সেটাই হবে ওদের মাঝখানে একটা মূলদ সংখ্যা। এবার এখানে একটা কোশ্চেন আছে যে 1 এর 4 আর 1 এর 2, 1 এর 4 1 এর 2 এদের মাঝখানে মূলদ সংখ্যা কিভাবে বার করব। তাহলে আমরা সেই একই প্রসেসে যাব, সেটা হচ্ছে 1/4 + 1/2 /2, এদের গড় বার করব। এবারে যদি আমরা সিস্টেমটা একটু দেখি, তাহলে নিচে যেমন 2 বসে থাকলো, ওপরে যে 1 এর 4 + 1 এর 2, এটা তো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা জানি যে নিচের যে হরগুলো আছে তাদের লসাগু করতে হবে। তো 4 লসাগু করলে আমরা জানি 4 আর 4 ভাগ হলে 1 হয়, 1 1 1। আবার 4 কে যদি 2 দিয়ে ভাগ করি 2, সেই 2টা 1 এর সঙ্গে গুণ হয়ে 2 1 2। তাহলে ওপরে হচ্ছে 1 আর 2 যোগ করলে 3, 3/4, আর নিচে হচ্ছে 2। এবারে যদি আমরা এই 4টা তো নিচে নেমে আসে, বা এই 2টাকে যদি উল্টে 1 এর 2 করে দিই, তাহলে আলটিমেটলি হবে 3 এর 8। তাহলে এই যে দুটো ভগ্নাংশ সংখ্যার মাঝখানেও আবার একটা আমরা ভগ্নাংশ সংখ্যা বার করলাম, সেটাও একটা মূলদ সংখ্যা। তাহলে এইটা এই 4 দাগের যে কোশ্চেন্স যে প্রবলেমগুলো আছে, আশা করি এরপরে আর কনফিউশন কিছু থাকবে না বলেই মনে হয়। এবার এর পরের কোশ্চেন আছে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, অর্থাৎ এর আগে আমরা করেছিলাম একটা, এবার এদের মাঝখানে আমাদের 3টি মূলদ সংখ্যা বার করতে হবে। কটা? 3টি। তাহলে সেইটা কিভাবে করব? এটা খুব সহজে যদি আমরা দেখি, এমনিতে আমরা জানি যে 4 আর 5 এর মধ্যে প্রথমে আমরা একটা মূলদ সংখ্যা যদি বার করি, সেটা কিভাবে আমরা তো জানি, সেটা আগেই করেছি। এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ সেটা এদের গড় পদ্ধতি যদি করি, তার মানে এটা হচ্ছে 4 পূর্ণ 1 এর 2 মানে 4 + 1 এর 2। তাহলে এইটা আমরা একটা পেলাম, 4 পূর্ণ 1 এর 2 বা 9 এর 2। তাহলে এর পরের গুলো যদি দেখি,
তাহলে 4 প্লাস 1 2 এখানে একটা পেয়েছি, যেটা 9 2 থেকে পেয়েছি, তাহলে এরপরে যদি একটা করে দিই 4 প্লাস 1 3, তার মানে এইটা কত হয়ে যাবে 3 4 12 আর 1 13 3। আর একটা সংখ্যা তাহলে কি হবে, আশা করি বুঝতে পেরেছো তোমরা, খুব সহজেই এটা পাওয়া যায়, সেটা হচ্ছে 4 প্লাস 1 4। তাহলে 4 প্লাস 1 4 মানে কি হলো 4 4 16 আর 1 17 4। তাহলে এখানে আমরা 4 এবং 5 এর মাঝখানে তিনটে মূলদ সংখ্যা পেয়ে গেলাম খুব সহজেই, সেটা হচ্ছে একটা হচ্ছে 9 2, একটা হচ্ছে 13 3 আর একটা হচ্ছে 17 4। তবে এই ক্ষেত্রে বলে রাখি, এই ক্ষেত্রে এই যে উত্তরগুলো একেবারে স্পেসিফিক এই উত্তরগুলোই হবে তা নয়, আবার একটু অন্য পদ্ধতি অ্যাপ্লাই করলে ক্ষেত্রে কিন্তু উত্তরগুলো আলাদা আলাদাও হতে পারে, এটাই কোনো ফিক্সড উত্তর নয়। তবে এটা আমি আর একটা মেথডে করতে পারি, সেটা এটা হয়তো খুব সহজে হলো, সেটা আর একটা পদ্ধতি তোমরা স্টুডেন্টসরা এটা অ্যাপ্লাই করলেও করতে পারো, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে 4 এবং 5 এর মধ্যে যেহেতু তিনটি মূলদ সংখ্যা দেখাতে বলেছে, তাহলে তিনটি মূলদ সংখ্যা মানে আমরা এখানে 1 যোগ করে নেব, তাহলে অর্থাৎ একটা বেশি নেব, কত হচ্ছে 3 প্লাস 1 মানে হচ্ছে 4। এইবার যদি আমরা 4 এখানে লিখি, এটা 4 আছে তো, এটাকে উপরে 4 নিচে 4 দিয়ে গুণ করছি, এই 4, তার মানে কত হচ্ছে এটা 16/4। আর আরেকটা সংখ্যা আছে 5, একেও আমরা কি করলাম লব 4 এবং হর 4 দুটো 4 দিয়ে গুণ করে নিলে এটা কত হচ্ছে 20/4। তাহলে এই যে 16 আর 20 এদের মাঝখানে 16 কে আর 20 কে বাদ দিলে কি কি সংখ্যা পাচ্ছি, এই যে 16 আর 20 এদের মাঝখানে যদি 16টাকে বাদ দিই আর 20 কে বাদ দিই তাহলে হবে 17 18 আর 19। তার মানে এদিকে 16 এটা বাদ দিলাম, এদিকে 20 এটাকে বাদ দিলাম, এবার প্রত্যেকের নিচে 4 বসিয়ে দিলাম, তাহলে 17 4 18 4 19 4। এই তিনটে মূলদ সংখ্যা 4 এবং 5 এর মধ্যবর্তী, এটাও একটা পদ্ধতি। দেখা গেল আগের সঙ্গে কিন্তু এই উত্তরটা একটু ডিফার করবে, একটু আলাদা হলো। আমি আগেই বলেছি যে এই ক্ষেত্রে কিন্তু উত্তরগুলো স্পেসিফিক একদম নাও হতে পারে, উত্তরটা আলাদা আলাদা হওয়া সম্ভব, এবং আমি প্র্যাকটিক্যাল করে দেখালাম, তাই কিন্তু বাস্তবে। এইটা 6 কোশ্চেনটা বলছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা বার করতে হবে। তাহলে এইটা আমরা কিভাবে করব, যেমন 1 ও 2 এর মধ্যে প্রথমে আগে আমরা একটা বার করে নিই, 1 প্লাস 2/2 মানে হচ্ছে 3 এর 2, 3 এর 2 মানেই হচ্ছে 1 পূর্ণ 1 এর 2 মানে 1 প্লাস 1 এর 2। তাহলে এরপর সেই আগের পদ্ধতিটা যদি করে সিম্পল 1 প্লাস 1 এর 2, এইটা একটা পেলাম, এটা হচ্ছে একটা পেয়েছি, দুটো হচ্ছে 1 প্লাস 1 এর 3, তারপরে হচ্ছে এটা মানে কত 4 এর 3, তারপরে 1 প্লাস 1 এর 4, তারপরে হচ্ছে 5 এর 4, কটা হচ্ছে 1 2 3, এবার 1 প্লাস 1 এর 5, 1 প্লাস 1 এর 6, 1 প্লাস 1 এর 7, তাহলে এটা কত হচ্ছে 6 এর 5, এটা হচ্ছে 7 এর 6, এটা হচ্ছে 8 এর 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ও 2 এর মধ্যে 6টা মূলদ সংখ্যা আমরা বার করে পেলাম। সেটা কি কি পেলাম, একটা হচ্ছে 3 এর 2, একটা হচ্ছে 4 এর 3, 5 এর 4, 6 এর 5, 7 এর 6 আর 8 এর 7। তার মানে আমরা যদি একটা বার করে নিই 1 প্লাস 1 এর 2 করলাম, তারপরে প্রত্যেকটা 1 প্লাস 1 এর 3, 1 প্লাস 1 এর 4, 1 প্লাস 1 এর 5, 1 প্লাস 1 এর 6, 1 প্লাস 1 এর 7, এরকম করে দিলে আমরা 6টা মূলদ সংখ্যা খুব সহজেই পেয়ে গেলাম। এই হলো মোটামুটি ভাবে প্রথম চ্যাপ্টারের একটা সামারি। দুটো ভগ্নাংশ সংখ্যা দেয়া আছে, 1 এর 5 এবং 1 এর 4, এদের মধ্যে আবার তিনটি মূলদ সংখ্যা বার করতে হবে। আমরা এতক্ষণ করছিলাম দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে মূলদ সংখ্যা দুটো 3টে 5টা এরকম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটো ভগ্নাংশ সংখ্যা বা মূলদ সংখ্যা দেওয়া হয়েছে, তাদের মাঝখানে তিনটি মূলদ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, 1 এর 5 আর 1 এর 4 এই দুটো সংখ্যাকে আগে সাধারণ হর বিশিষ্ট করে দেব।
এবার সাধারণ হর বিশিষ্ট করতে গেলে 4 আর 5 এর আগে লসাগু করে নিতে হয়। 4 আর 5 এর লসাগু হচ্ছে 20, আমরা জানি, কারণ এদের মাঝখানে কোনো কমন ফ্যাক্টর নেই, মানে অর্থাৎ কোনো সাধারণ গুণনীয়ক নেই, মানে এদের লসাগু 20 হবে। তো সেই ক্ষেত্রে 5 কে 20 তে নিয়ে যাব, 4 দিয়ে গুণ করব, উপরটাও 4 দিয়ে গুণ করব। আর তাহলে এইখানে 4 কেও যদি 20 তে নিয়ে যাই, তাহলে সেখানে 5 দিয়ে গুণ করব, উপরটাকেও 5 দিয়ে গুণ করব। তাহলে আমরা পেলাম 4 এর 20 আর এখানে হলো 5 এর 20। এবার 4 ও 5 এর 4 ও 5 তো দুটো পাশাপাশি সংখ্যা, এদের মাঝখানে কোনো আমরা এখন গ্যাপ পাচ্ছি না। তাহলে এইটাকে যদি আবার আমরা ডবল করে দিই, ওপর নিচে 2 দিয়ে গুণ করি, মানে ওপরটাকেও 2 দিয়ে নিচেটাকেও 2 দিয়ে, তাহলে এটা হয়ে গেল 8 এর 40। আর একইভাবে একেও যদি দ্বিগুণ করে নিই, তাহলে এটা হয়ে গেল 10 এর 40। এখন পর্যন্ত আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 8 আর 10, অর্থাৎ এদের মাঝখানে একটাই সংখ্যা পাচ্ছি 9। তাহলে আমাদের বার করতে হবে 3টে। তাহলে এটাকে আরেকবার আমরা দ্বিগুণ করে দিই। তাহলে 8 এর 40 কে দ্বিগুণ করলে কত হবে? 8 দুগুণে 16, 40 দুগুণে 80। এটাকে যদি দ্বিগুণ করে দিই, এটা হচ্ছে 20/80। তাহলে এবার এইখানে দেখতে পাচ্ছি আমরা পেলাম 16 আর এখানে হচ্ছে 20। হরগুলো কিন্তু সমান হয়ে গেছে, দুটো হর কিন্তু একই হয়ে গেছে। তাহলে এই যে 16 আর 20, এদের মাঝখানে 16 আর 20, এদের মাঝখানে রইল কে 17, 18, 19। এবার এইটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি 17 এর 80, 18 এর 80 আর একটা হচ্ছে 19 এর 80। তাহলে এদের মাঝখানে তিনটে মূলদ সংখ্যা পেলাম, সেটা হচ্ছে 17 এর 80, 18 এর 80 আর 19 এর 80। তবে এক্ষেত্রে আবার বলি, এই উত্তরগুলো কিন্তু কোনো স্পেসিফিক আনসার নয়, কারণ এই উত্তরগুলো ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা হতে পারে। তো আশা করি এই যে নবম শ্রেণীর কোর্সে দেখি 1 এর যতগুলো কমপ্লিকেশনস ছিল অঙ্কের, সবগুলোই সলভ করা গেছে। আশা করি এরপর আর কনফিউশন থাকার কথা নয়, অন্তত এই চ্যাপ্টারটা নিয়ে। তবু যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে এবং এই ম্যাথমেটিক্স যে আলোচনা হলো, অঙ্কের যে আলোচনা ছিল, যদি একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং করবেন, যাতে করে আমরা আবার পরবর্তীকালে এই সংক্রান্ত বা অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন। নমস্কার, আবার দেখা হবে। হ্যাভ আ নাইস ডে।